হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের সাথে দারুণ দারুণ একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে। সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো। আর হ্যাঁ, সবার প্রথমে প্রত্যেক দিনের মতো মনে করিয়ে দেবো, একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। তাহলে চলো ঘটনায় ফিরি। আচ্ছা, আমি গত রাতে কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি, একটু বাইরে গেছিলাম, অনেকটা লেট হয়ে যায়। ভেবেছিলাম এসে রেকর্ডিংটা করব, হয়নি। তো পরে করে দিতাম তো অনেক রাত হয়ে যেত, 12টা 12:30 ওরম সময়। ঘটনার দোয়াটা ঠিক ভালো লাগে না। তোমরা তো সবাই অপেক্ষা করতে করতে ঘুমিয়েও পড়ো। অনেকেই বলেছো দিদিভাই জেগেছিলাম, ঘটনা আসলো না, এখন শুয়ে পড়ছি। তো তার জন্য আমি আর কালকে ঘটনাটা করিনি, দেরি হবে বলে। তো আজকে আজকে তোমাদেরকে এমন একটা ফুটেজ দেখাবো, তোমরা অবাক হয়ে যাবে। আর হ্যাঁ, যে ভাই আমার জন্য, যে ভাই বোন যারা এই ঘটনাটা সেই ভুতুরে স্থানে গিয়ে কালেক্ট করে আমাকে পাঠিয়েছে, ওদের জন্য আমার আর দর্শক বন্ধু তোমাদের তরফ থেকে অনেক অনেক সাহসিকতা, সাথে অনেক ওদের ভালোবাসা। ধন্যবাদ তো দেবো না, ভালোবাসা রইল। তোমরাও কিন্তু ওদেরকে অ্যাপ্রিসিয়েট করো। ওরা একটা ভুতুরে পুকুর নামক একটি জায়গা আছে, ভুতুরে বাড়ি আর ভুতুরে পুকুর। তো ওরা সেই জায়গায় রাতের বেলা যায় শুধু আমার জন্য। বলে দিদিভাই আমরা যাচ্ছি সেই ভুতুরে পুকুরে। আমি ওদেরকে বললাম তোরা সব নিজের মতো নিজে প্রোটেকশন নিয়ে যাচ্ছিস তো। ওরা মাঝে মাঝে এরকম করে, এর আগেও ও আমাকে আরো অনেকগুলোই কথা বলেছে। তো আজকে সেই স্থানটি তোমরা আগে গিয়ে দেখে এসো, যাও। এই যে এখানটা একটা খাল আছে। তাহলে তো ওদিকে লাগানো হয়েছে থাকবে। কথা বলবো না বেশি, তুমি দেখতে থাকো। সাইড দিয়ে দেয়, এক সাইড দিয়ে দেয় কোনো গল্প আসাটাই উচিত হয়নি এই রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে আসাটা উচিত হয়নি। আরে এই জায়গাটা খারাপ। সবসময় মানুষ যে জায়গায় আগে সে জায়গায় কিচ্ছু জায়গাটা খারাপ। এখানে ওটা মাছ দিয়েছি দিয়ে এখন যারা কোথায় তাই সব পাম খেতে মাছ কিনে খাওয়া যেতে শুধু শুধু। এই যে এই জঙ্গলটার মধ্যে আগে একটা স্কুল ছিল, এখন তো জঙ্গল হয়ে গেছে। এইখানে আগে একটা খ্রিস্টান স্কুল বলে ছিল। তোমার এখানে কেটা বাসাবে, তুমি এই আমার বসাইতে তুমি তো ভালো বুঝতে পারছো না ছিল। পরে একদিন সকালবেলা এসে আমার দিনের বেলা এসে তোমাকে আমি ফুটেজটা দেখাবো, তা যতটা সম্ভব দেখাতে চেষ্টা করছি। তো দর্শক বন্ধুরা,
তোমরা দেখলে যে ভুতুরে স্থানটি রাতের বেলা, অত রাতে, তখন বুঝতেই পারছো প্রায় 10টা 11টা বাজে, তাও এই শীতের রাতে ওরা সেই পুকুরের ওখানে গেছে। এবার আমি তোমাদের ছোট্ট করে ঘটনাটা বলি। আমাকে ভাই বলে, দিদি ভাই, অ্যাকচুয়ালি এখানের ঘটনাটা কি জানো তো, এটা কিন্তু আজকের না, বহু বছর বহু বছর বহু পুরনো একটা পুকুর, ইংরেজদের আমলে অবস্থিত পুকুর, আর একটি বাড়িও আছে। তো ওরা বাড়িতেও একদিন যাবে আর ফুটেজও দেবে আমাকে। বলে, দিদি ভাই, এই যে পুকুরটা হয় কি, আজ থেকে, এটা কিন্তু শোনা কথা, এটা কিন্তু মানে গ্রামের যে লোক ওখানে আশেপাশে সবাই কিন্তু এটা শোনা কথা। বলে যে ইংরেজদের ওখানে, মানে যখন ইংরেজ আমল ছিল তখন ওখানে বাড়ি ছিল। এবার যে মেয়েটি ওই বাড়ির বউ ছিল, এই মেয়েটি ছিল বাঙালি মেয়ে, আর স্বামীটা কাজ করতে যেত বাইরের দেশে। ঠিক আছে, যত সম্ভব ইংরেজ ছিল, তো কাজে যেত, ওরা ওখানে থাকতো। মানে বুঝতে পারছো, যখন ইংরেজ আমল ছিল আমাদের এই ভারতবর্ষ, আমাদের তখনের ঘটনা, ওই থেকে কিন্তু ওই পুকুর আর বাড়ি হন্টেড। বলে, দিদি ভাই, বিশ্বাস করবে না, এটা গ্রামের প্রতি কটা মানুষের মুখে মুখেই এই কথাটা প্রচলিত। বলছে যে বাঙালি মেয়েটাকে বিয়ে করেছিল, সেই মেয়েটাকে কি করে, রাতের বেলা একদিন ওই মানে কিছু নিয়ে ঝামেলা, তারপরে দেনা পাওনা, মানে তোরা বাঙালি এরকম কিছু নিয়ে স্বামীটা থাকতো না, তার শাশুড়ি আর শ্বশুর কি করে, ওই বউটাকে মেরে পুকুরের মধ্যে ফেলে দেয়, মুখ চেপে শ্বাসরোধ করে আর কি, মার্ডার করে পুকুরের জলে ফেলে দেয়। ওই যে পুকুরের জলে ফেলে দেয়, ওর পর থেকেই ওই পুকুরটা হয়ে গেছে একদম হন্টেড। বলে, দিদিভাই, আজও ওই পুকুরের পাশে রাস্তা, তো ওখান থেকে কেউ আসলে বলে এখনো মনে হয় যেন কেউ পুকুর ঘাটে বসে বাসন ধুচ্ছে, কিন্তু কেউ থাকে না দিদিভাই। জলের মধ্যে ঝপাত ঝপাত করে শব্দ হয়, যেন কেউ জল ছিটিয়ে স্নান করছে, সাঁতার কাটছে রাতের বেলা, কিন্তু কেউ থাকে না। দিনের বেলাও লোক ওইদিকে যেতে ভয় পায়। এই যে ভাই আমাদেরকে ঘটনাটা সাথে ফুটেজটা শেয়ার করে, ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের যে 2-4 জনের টিম আছে তাদেরকে আমি কুর্নিশ জানাই। সত্যি কথা বলতে, এরকম ভাবে পাশে থেকো। আরও আমি চাই তোমাদের ঘটনাটা, তোমার বলা ঘটনাটা, তোমার দেওয়া ভিডিওটা আমি আমার চ্যানেলে শেয়ার করলাম। আমি আরও চাই তোমরা আরও 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 এগিয়ে যাও। কিন্তু হ্যাঁ, একটা কথাই আমি সর্বশেষে বলবো, সব সময় নিজের প্রোটেকশন আগে, নিজেদের শরীর ভালো করে বন্ধন করে যাবে। আমার সাথে যোগাযোগ করো, আমি বলে দেবো কিভাবে শরীর বন্ধন করে যাবে, ঠিক আছে? তারপরেই যাবে। আর এটাও আমি বলবো, তোমরা দুপুর টাইমে যাও অথবা সন্ধেবেলা যাও, এরকম ভাবে সাহসিকতার পরিচয় দেবার জন্য। আমি জানি তোমাদের অনেক সাহস, তোমরা এখন টিনেজার, তোমাদের রক্ত এখন ফুটছে, কিন্তু তবুও আমি জানি তোমাদের কিছু হবে না, তোমাদের সাহস আছে। সব থেকে বড় সম্পদ কি জানো? মনের জোর আর সাহস যদি তোমার থাকে, তুমি সব কিছু থেকে পার হয়ে যাবে। তো চলো দর্শক বন্ধুরা, প্রথম ঘটনাটা তোমাদেরকে আমি ভিডিও ফুটেজ সহকারে শেয়ার করলাম, কেমন লাগলো? আর ভাইদের তো কোনো কথার জবাবই নেই। আমি বলবো তোমরা দুপুরে অথবা সন্ধ্যা বেলায় এই কাজগুলো করো, ঠিক আছে? এবার আমি নেক্সট ঘটনায় ফিরছি, সাথে থাকো। নেক্সট ঘটনাটা আমাদেরকে পাঠায় হচ্ছে আন্দামান থেকে পরি পাঠায়। পরি বলে, দিদি ভাই, আমরা কলকাতার বাসিন্দার, আমরা বিগত 5 থেকে 6 বছর হয়ে গেল, হয়তো তারও বেশি হবে, আনুমানিক 6 বছর তো ওভার করেই গেছি আমরা আন্দামানে আছি। আমি আজকে যে ঘটনাটা তোমাকে বলবো, আন্দামানে যেখানে আমরা থাকি ওখানে ছোট্ট একটা বলতে পারো গ্রাম, আর চারপাশে না পাহাড় দিয়ে পুরো ঘেরা, ছোট ছোট কাঠের বাড়ি, পাথর কাটা ছোট ছোট বাড়ি। তো দিদি ভাই, আজকে তোমাকে আমি যে ঘটনাটা বলছি, এটা আজ থেকে 6 বছর আগে, যখন আমার হাজবেন্ডের সাথে আমি এখানে আসি। আমার হাজবেন্ড আন্দামানে একটি ফ্যাক্টরিতে ও ভালো একটা পদে চাকরি করে। তো বিয়ে হবার পর আমি শ্বশুর বাড়িতেই ছিলাম 1.5 বছর। আমার বিয়ে হয় 7.5 বছর, আমি 1.5 বছর মতো শ্বশুর বাড়িতে ছিলাম। কিন্তু ঘটনাটা আমি এখানে বিস্তারিত একটু প্রথম থেকে বলছি, নালে হয়তো বুঝতে পারবে না। আমাদের
বোন বলে পড়ি যে দিদি ভাই, আমি যখন শ্বশুর বাড়িতে ছিলাম কলকাতায়, কৃষ্ণনগরে বাড়ি, ঠিক আছে, কলকাতায় যখন আমি কৃষ্ণনগরে ছিলাম তখন আমার বিয়ের 6-7 মাস শ্বশুর বাড়িতে খুব একটা সুন্দরভাবে একটা মুহূর্ত কাটছিল। স্বামী যখন বাইরে চলে আসলো বিয়ের ঠিক 6 মাস পর, আমার শাশুড়ি মা যিনি ছিলেন, আজ উনি নেই, আজ উনি নেই, যখন উনি ছিলেন, আমার হাজবেন্ড যখন 6-7 মাস ছিল, এত ভালো ওনার বিয়ার, এত ভালো কথা, মানে নিজের মাকে কোথাও গিয়ে যেন ভুলে গেছিলাম যে সত্যি শাশুড়ি এরকম হয়। লোকে বলে না যে শাশুড়িরা কিরকম ঝগড়া করে, বউ মাকে সহ্য করতে পারে না পরের মেয়েকে, কিন্তু আমার শাশুড়ি মা সেই অর্থে একদমই আলাদা ছিলেন, একদমই আলাদা। দিদি ভাই, আমার যখন হাজবেন্ড চলে আসে, আমার শাশুড়ি মায়ের বিহেভিয়ার কিছু চেঞ্জ হতে থাকে। আমার শাশুড়ি মা আমাকে বলতো তোর হাওয়া লেগেছে, তোর হাওয়া লেগেছে, তোর নজর লেগেছে। আমার একটুতেই ধরো সর্দি কাশি লাগলো, চোখ মুখ ফুলে যেত, বা কোনো সময় মানে ঘুম থেকে ওঠার পর চোখ মুখটা বসে রয়েছে, আমার শাশুড়ি মা আমাকে বলতো যে তোর ঠান্ডা লেগেছে, তোকে মনে হয় কেউ দৃষ্টি দিয়েছে, তোর মনে হয় কিছু একটা জানিস তোকে ফলো করছে, এরকম না আমাকে বলতো। আমি এইসব জিনিস বিশ্বাস করতাম না। আমি আমার শাশুড়ি মাকে বলতাম, মা আমি তো আপনার ছেলে থাকতে ওর সাথে আমি ঘুরতাম, বাইরে বেরোতাম, ও চলে যাওয়ার পর তো আমি বাইরেও বেরোই না, হাওয়া বাতাসটা বাড়ির মধ্যে 4 দেয়ালে থাকি কি করে লাগবে। তো শাশুড়ি মা আমাকে শুধু বলতো, না তুই কালকে সকালবেলা আমার কাছে যাবি, আমার সাথে যাবি, তুই সকালবেলা এখানে একটা পীর বাবা বসে, তার কাছে নিয়ে যাব, একজন মুসলিম পীর বাবার কাছে। আমাকে প্রায়, আমি নিজের শরীরের মধ্যে কোনো রকম অসুস্থতা বোধ করতাম না, কিন্তু আমাকে নিয়ে যেত। আর সত্যি কথা বলতে স্বামীও নেই কাছে, আর শ্বশুরমশাই শাশুড়ির ওপর সেরকম কোনোদিন কথা বলতেন না, আমাকে শুধু নিয়ে যেতেন। কোনোদিন জল পরে খাইয়ে দিত, কোনোদিন কালো কি ছাই ভর্ষ মাথায় পরিয়ে দিত কপালে, কোনো সময় বলতো এটা ডেলি স্নান করে উঠে তুই পরবি, রাতে শোয়ার সময় পরবি, কোনো সময় তাবিজ কবজ এইসব দিত। দিদি ভাই, এগুলো করতে করতে 2 মাসের মধ্যে আমি খুব খুব অসুস্থ হয়ে পড়ি। এতটা আমি অসুস্থ হয়ে যাই, আমি না বিছানায় একদম শুয়ে পড়ি, আমি বিছানা দিয়ে উঠতেই পারতাম না, আমার শরীর কোনো মতে চলতো না। আমাকে শাশুড়ি মা বলল যে তাহলে তোকে মনে হয় ভূতে ভর করেছে, তোর শরীরের মধ্যে কিছু ঢুকে গেছে। আমি তখন বললাম, মা কি বলছেন মা, আমি তো হাতে আপনার দেওয়া এত মাদুলি কবচ পড়তে 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 বড় ক্লান্ত, আমি অসুস্থ হয়ে গেছি মা এগুলো পড়ার পর, আপনি তারপরেও বলছেন যে আমার শরীরে কিছু ঢুকে গেছে। তারপর আমাকে শাশুড়ি মা আবার ওনার কাছে নিয়ে যায়। উনি খুব খারাপ একটা দৃষ্টিতে আমাকে উনি তাকাতেন, আমার না ভালো লাগতো না। শাশুড়ি মা তো মা হন, আমি না বলতাম, মা ওই যে পীর বাবার কাছে আমাকে নিয়ে যান, আমার না ওনার মানে ব্যবহারটা ভালো লাগে না, হাত চেপে ধরা, পা চেপে ধরা, সেই গায়ের মধ্যে হাত বুলানো আমার খুব অস্বাভাবিক লাগে। শাশুড়ি মা আমাকে বলতো, এই বাবা কি বলছো তুমি পড়ি, ওটা তো পীর বাবা, আমাদের এখানে সবাই মানে। এইসব করতে করতে না আমি কি বলবো, একটা সময় পাগলের মতো হতে শুরু করলাম। আমার স্বামীকে আমি সবই বলতাম। তো আমার স্বামী একদিন বলল, মা এরকম পাগলামি করছে কেন, ঠিক আছে তুমি মাকে কিছু বলো না, চুপচাপ থাকো। হঠাৎ আমি সপ্তাহখানিক পর যাব, তুমি ব্যাগপত্র যা যা নেবে এখন গোছাবে না, আলমারিতে একটা জায়গায় সব গুছিয়ে রাখো, শুধু আমি যাব যেই দিন পরের দিনই তোমাকে নিয়ে চলে আসবো, তুমি রাতের বেলা সব শুধু একটা লাগেজ করে নেবে, আর যা নেবে শুধু ব্যাগে ভরবে না, সব আলমারিতে গুছিয়ে রাখো, আধার কার্ড থেকে শুরু করে সব। তো আমি সেটা করলাম। আমার হাজবেন্ড আসলো ঠিক টুক করে, আমি জানতাম, কাউকে বলিনি। আমার শাশুড়ি মা দেখে বলছে, কিরে বাবা হঠাৎ তুই চলে এলি, বৌমা তো ভালো আছে, শাশুড়ি মা আগে এই কথা বলছে। তখন আমার হাজবেন্ড বলল যে বৌমা ভালো আছে খারাপ আছে সে তো ওর সাথে কথা বললেই বুঝতে পারবো, আমি তো বৌমার জন্য আসিনি, আমি এসছি আমার একটা কাজে, আর আমার আন্দামানে থেকে খাওয়া পড়া কাপড় জামা ধোয়ায় খুব অসুবিধা হচ্ছে, ভাবছি তোমার বৌমাকে নিয়ে চলে যাব। শাশুড়ি মা সেই শুনে কান্না জুড়ে দিল। বুঝতে পারলাম না, মানে মানুষ বোঝা বড় দায়। শাশুড়ি মা
উলমাতের মতো কাঁদছে। বলছে, তুমি কাঁদছো কেন মা? বৌমাকে নিয়ে চলে যাবো, তো তোমার মানে হাসি খুশি থাকার কথা। আমি ওখানে একা পাচ্ছি না, খাবার ঠিক মতো হচ্ছে না, জামা কাপড় ধোয়া হচ্ছে না, একটা মানুষ তো লাগে। আর আমি এতদিন ব্যাচেলার ছিলাম, এখন বিয়ে করেছি, আমি পরীকে নিয়ে চলে যাব। তো তখন শাশুড়ি মা বলছে, হ্যাঁ আমরা তো একা হয়ে যাব, আমাদের ঘরে কে কাজ করবে, বৌমাকে নিয়ে চলে গেলে তুই তোর দিকটা দেখছিস, আমাদের কি হবে। সেই যে কথা আর কি, জাল ঘোর প্যাচ। তখন আমার হাজবেন্ড বলল যে আমি কাজের লোক রাখো, আমি টাকা পাঠিয়ে দেবো, একটা না দুটো কাজের লোক রাখো, কিন্তু পরীকে এখানে একা রাখবো না, আমি নিয়ে যাচ্ছি। সেই শাশুড়ি মায়ের সেই কি তখন বিহেভিয়ার। যাই হোক, আমি কিন্তু আমার হাজবেন্ডের সাথে সকালবেলা বেরিয়ে যাই। আমার হাজবেন্ড আমার কাছে দেবতা সমান, ও যে বুঝেছে এটাই অনেক। আমাকে আমার হাজবেন্ড যখন নিয়ে যায়, আমার তখন শাশুড়ি মা, বুঝতে পারলাম না, আমি একটা সালোয়ার কামিজ পরেছিলাম, আমাকে না ওড়নাটা টেনে ধরলো। হ্যাঁ তুই চলে যাচ্ছিস আমাদের ছেড়ে, বলতে বলতে কান্না, মানে খুব রাগে ধরলো, ধরে না কাঁদছে। তো মাথায় গায়ে হাত বুলাচ্ছে। তো আমিও একটা সময় খুব ইমোশনাল হয়ে পড়ি, যতই হোক মা বলে ভালো তো বাসতাম, মা একসাথে ছিলাম। তো আমারও চোখ দিয়ে তখন জল পড়ছে। তখন হাজবেন্ড বলল, পড়ি আমাদের ফ্লাইটে খুব লেট হয়ে যাবে, এখন এইসব কান্নাকাটি না করে চলো। তো যাই হোক, আমরা বেরিয়ে যাই। দিদিভাই বেরিয়ে যাওয়ার পর আমি আন্দামানে ওর সাথে চলে আসলাম। খুব ভালো দিন কাটছিল। হঠাৎ মাস প্রায় 3 মাস মতো যেতে না যেতেই আমার আবারও শরীর খারাপ শুরু হলো। কিন্তু বলে রাখি, এটা অস্বাভাবিকভাবেই ঘটছিল, অস্বাভাবিকভাবে। কারণ আমি যে আমার 21 বছরটা মায়ের বাড়িতে কাটিয়েছি, 21 বছরে আমার বিয়ে হয়, 21টা বছর আমি যে আমার মায়ের বাড়িতে কাটাই সময়, আমার কিন্তু একদিনও এরকম কোনো সমস্যা ছিল না। আমি পড়েও থাকতাম না, আমি সত্যি কথা বলতে এত ভুগতামও না। জ্বর তো মানুষের 2-3 বছর পর হয় একবার, সেরকম জ্বর হতো, সর্দি ঠান্ডা, মানে প্রত্যেক বছরই ওয়েদার চেঞ্জ হতো হতো। কিন্তু এই রকম জিনিস আমার স্বামী চলে যাওয়ার পর, বিয়ের 6 মাস পর থেকে শুরু হয়। আন্দামানে নিয়ে যাওয়ার পর 3 মাস পর থেকে আমার আবার সেই এক বিছানায় শয্যাশায়ী। কোনো মতে আমি বিছানা ছেড়ে উঠতে পারি না। আমার হাজবেন্ড আমাকে বলল, কি হলো পরি, এখানে আসার পরও তোমার এরকম হচ্ছে? ওখানে থাকতে নয় হতো, ভাবতাম যে মায়ের সাথে কোন জায়গায় মা নিয়ে যায়, কাজ হয়তো উল্টো হচ্ছে, শোনে না মা, মা টুকটাক এসব খুব বিশ্বাস করে, তো তুমি আজকে যে এখানে এসেও ভুগছো। আমি বললাম, দেখো আমি তো কিছু বুঝতে পারছি না, কি করব, উপায় বলো। তো আমার হাজবেন্ড বলল, আমি তো মায়ের মতো এক ভুল তোমার সাথে করতে পারি না, তোমাকে আমি ডাক্তার দেখাই। ডাক্তার, রিপোর্ট, নানা রকম টেস্ট আমাকে আমার হাজবেন্ড করাতে থাকলো। কিন্তু কোনো টেস্টে অস্বাভাবিক কিছুই ধরা পড়ে না, সবই নর্মাল, সবই নর্মাল। যা পরীক্ষা করাচ্ছি এক জায়গায় করালো, সেখানে নর্মাল বলে, মানে আমার হাজবেন্ডের কোথাও গিয়ে মনে হলো ঠিক মতো হয়নি। ওর যখন শরীর খারাপ, নিশ্চয়ই কিছু মেজর প্রবলেম হয়েছে। আরও এক জায়গায় নিয়ে গিয়ে আরও এক জায়গায় করালো, সেখানেও সেম, বড় বড় নামি নামি জায়গা থেকে আমাকে ব্লাড টেস্ট করাচ্ছে, যা যা ডাক্তার বলছে তাই তাই করায়, কিছুই না। তো আমার হাজবেন্ড, আমরা যে কোয়ার্টারে থাকতাম, পাশে একজন মানে নন বেঙ্গলি পরিবার থাকতো, হাজব্যান্ড ওয়াইফ, ওনার সন্তানরা অনেক বড় বড়, বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফ থাকতেন। উনি যে ছিলেন হাজব্যান্ডটা ওনার, উনি আবার আমার হাজব্যান্ডের সিনিয়র ছিলেন। তো পাশাপাশি যেহেতু উনি কোয়ার্টারে থাকতাম, আমার হাজব্যান্ড একদিন ওনাকে সব বললেন। উনি জিজ্ঞাসা করে, तुम्हारा बीवी को क्या हुआ है, तुम्हारा बीवी कलकत्ता से आके तो बहुत अच्छा थी, মানে ভালো ছিল, হ্যাঁ, তারপর আবার কেন এরকম। তখন এই ঘটনাটা যখন আমার হাজবেন্ড জানায়, তখন সেই নন বেঙ্গলি যে দাদাটা ছিলেন, মানে আমার হাজবেন্ডের সিনিয়র, উনি তখন আমার হাজবেন্ডকে বলেন যে তোমারা बीवी को कोई ओझा तांत्रिक ऐसे उसके पास लेके যাও। তো যখন নিয়ে যায়, ওনারাই একটা জায়গার অ্যাড্রেস দেয়, যখন নিয়ে যায় তখন কি বলবো, আমাদের পরি বলে, দিদি ভাই, মানে আমি আমার হাজবেন্ড না আকাশ থেকে পড়লাম। সেটা হচ্ছে ওখান থেকে যিনি দেখলেন, একজন সাঁওতাল ছিলেন, ওঝা, মানে ওনার আবার খুব নাম ডাক, সেই যেরকম আমরা ধরো কোনো ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, ওরকম ওনার কাছে দেখাতে গেলে আগে অ্যাপয়েন্টমেন্ট করাতে হয়।
তো আমরা নামটা পাই খুব তাড়াতাড়ি, জানি না হয়তো ভগবানের ইচ্ছে ছিল আমি সুস্থ হয়ে যাই, আর তাড়াতাড়ি না হলে হয়তো আমি বাঁচতামও না। যখন ওখানে গেলাম তখন জানতে পারলাম আমার শাশুড়ি মা আমাকে বন্ধন করে রেখেছিল বাড়িতে, মানে শরীর বন্ধন করে, যেই এফেক্টটা আমার খারাপ দিকে যায়। তারপর উনি এখানে চলে আসার পর আস্তে আস্তেই বলে যে তোর নামে উনি চালান মারে যাতে তুই শেষ হয়ে যাস। 3 মাসের মধ্যে কাজটা কার্যকরী হয়, মানে আমরা 3 মাস আসি, 3 মাস পরই কিন্তু বিছানায় শুয়ে পড়ে আন্দামানে। বলে দিদি ভাই কাজটা করে দেয় যাতে মানে আমি বিছানায় শুয়ে পড়ি। আর কি কারণে এই কাজটা যে করেছিলেন আমার শাশুড়ি মা আজও পর্যন্ত পুরোটাই ধোঁয়াশা, আজও পর্যন্ত জানি না। তারপর আমাদের বোন বলে দিদি ভাই এই যে 3 মাস আমি আসার পর যে ভুগেছি, আরো 3 মাস, মানে আমার ডাক্তার রিপোর্ট, এই আমাদের অজুহাত, এই যাব আজ যাব না, একটু ভালো আছি, এই করে করে 3টে মাস আমি ভুগেছি। ওই 3 মাসের মধ্যে আমি অভিজ্ঞতা বলি দিদি ভাই, আমি যখন আমার হাজবেন্ড রাতে নাইট ডিউটি যেত, আমি প্রায় দেখতাম একটা মেয়ে মাথাটা মুড়িয়ে কালো একটা নাইটি মতো কিছু পরে থাকতো, মাথাটা এরকম মোড়ানো, আমার পায়ের কাছে বসে হুম 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 এরকম করে কাঁদতো, খুকিয়ে খুকিয়ে যেরকম কান্না বলে না, ওরকম কাঁদতো। প্রায় আমি ওই কান্নার আওয়াজ শুনতাম, আর যখনই আমার চোখটা খুলতো আমি দেখতাম মেয়েটা আমার পায়ের সামনে বসে আছে। আমি এই দেখে ধরপড় করে উঠে মাগো মাগো করে ভয় পেতাম আর তারা মায়ের নাম নিতাম। নিতেই দেখতাম না আর কেউ নেই। দিদিভাই আমি জানি না আমার শাশুড়ি মা এটা চালান করেছিল নাকি আমাকে মেরে ফেলার জন্য, পাগল করে দেওয়ার জন্য, জানি না, কিন্তু আমি প্রায় এই মেয়েটাকে আমি দেখতাম। তারপর দিদিভাই বিশ্বাস করবে না, ওই মেয়েটাকেই আমি দেখতাম মানে দুপুরবেলা হট করে, ধরো আমি এক পাশ হয়ে শুয়ে রয়েছি যেদিকে পাকাটা ঝুলছে, আমি আন্দামানে তো প্রচণ্ড গরম, পাকা এসি সবই ছিল, পাকাটা যখন ধরো বন্ধ রয়েছে, এসি অন আছে, আমি ধরো এক পাশ হয়ে শুয়ে রয়েছি, পেছন দিকে পাকাটা, তো হঠাৎ করে না পাকাটা ঘুরতে শুরু করতো, ফ্যানটা আপনি আপনি চলতো। আমি যখনই তাকাতাম তখনই আমি দেখতাম মেয়েটা ওই ফ্যানের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলছে। মেয়েটার হাইট খুব জোর 4 ফুট 2 ইঞ্চি এরম হবে, খুব অল্প হাইট, আর মেয়েটা কালো, একদম কালো, আর মানে স্বাস্থ্য চেহারা ভালো, বেটে খাটো, 4 ফুট মানে বুঝতেই পারছো। আর ওরকম না, চোখটা বন্ধ, ওরকম গলায় দড়ি দেওয়া, জিভটা বার করা, কি যে বিকট একটা দৃশ্য। আমি ওই মেয়েটাকেই দেখতাম, মেয়েটা পাকায় ঘুরছে সিলিং ফ্যানে। আমি এই কথাটা যখন সেই যে ওঝার কাছে নিয়ে যায়, সাঁওতাল ওঝা, ওনাকে আমি বলি, তখন উনি বললেন যে তোরা কোয়ার্টারটাও পরিবর্তন করবি, কারণ যে কোয়ার্টারে তুই তোর স্বামী থাকিস ওই কোয়ার্টারে নাকি এরকমই কেউ কাজে এসে তার বউকে নাকি অন্য মহিলার সাথে তার কোনো অবৈধ সম্পর্ক ছিল, ওই মানে মেয়েটাকে, সেটা তার বউ ছিল, প্ল্যানে নাকি এরকম হত্যা করে দিয়েছিল, গলায় দড়ি দিয়ে দিয়েছিল স্বামীটা, চাকরি চলে যায়, পুলিশ ধরে নিয়ে যায়, বলে তার আত্মাটা ওই কোয়ার্টারের রুমে আছে। মানে এই দিক দিয়ে শাশুড়িও ক্ষতি করছে, এই দিক দিয়ে ভূতের পাল্লায় পড়েছি। তারপর যাই হোক আমার হাজবেন্ড পুরো ওই যে কোয়ার্টারের যে এরিয়াটা ছিল ওখান থেকে ছেড়ে আমরা অন্য জায়গায় কোয়ার্টারটা নিই, ওখান থেকে আমার হাজবেন্ডের যেতে আসতে অনেক অসুবিধা হতো, কিন্তু আমরা ওখান থেকেই কাজে বাজে যেতাম। পরবর্তী সময় আমাদের পরি বলে দিদিভাই আমিও একটা কাজের জায়গায় লেগে যাই, ওটা অন্য একটা কাজে, ভালো একটা রিসেপশনের কাজ পাই হোটেলে আন্দামানে, ওখানে আমি কাজ করি। এখনো পর্যন্ত আমাদের অনেকটা বছর হয়ে গেল, এখনো পর্যন্ত 6 বছর প্রায় হয়েই গেল, আমার এখনো কোনো বেবি হয়নি। আমাকে যোগাযোগ করেছিল বোন আন্দামান থেকে, আমি জিনিসও পাঠিয়েছি। বোন একটাই কথা বলেছে যে দিদিভাই আমি যদি কোনো দিন কলকাতায় কৃষ্ণনগরের বাড়িতে যাই তোমার সাথে একবার দেখা করব। আর বোনকে আমি আজকে এই অন ক্যামেরায় বসে বললাম যে বোন যখনই আসবে অবশ্যই আমাকে সপ্তাহ 2 দিন বা 1 সপ্তাহ আগে জানিয়ে দেবে, ঠিক আছে, 2 সপ্তাহ কি 1 সপ্তাহ আগে জানিয়ে দেবে, সেরকমভাবে আমি দেখা করার জন্য প্রস্তুতি নেব। কারণ বোন আমাদের কৃষ্ণনগরের মেয়ে, মেন লাইন,
আমি তো থাকি ব্যারাকপুর, আর বোন যখন আসবে তো এখান থেকেই ও যাবে। বলেছে দিদিভাই তুমি হচ্ছে আমার কাছে স্বয়ং দেবীর সমতুল্য, তুমি যখন বলবে তখনই যাব। আর আমি আন্দামান থেকেই তোমাকে ফোনে জানিয়ে দেবো, ফোন আমার বোন ফোনে হোয়াটসঅ্যাপে আছে। বোন বলে দিদিভাই আমি জানি না তোমার জিনিস আমার ঘরে ঢুকতে ঢুকতেই আমার সারা শরীর, আমার শুধু বলেন আমার হাজবেন্ডের শরীর, আর আমি যে কতটা ভেতর থেকে ভালো আছি মানসিকভাবে, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। কেমন লাগলো ঘটনাটা বলো। অনেকগুলো কমেন্ট আছে, তোমরা অনেকে কমেন্ট করেছো। আচ্ছা আমি সবাইকে কমেন্ট করার আগে একটাই কথা বলবো, সেটা হচ্ছে তোমরা প্লিজ একটুখানি দেখবে যে আমি কিন্তু কমেন্ট বক্সে নাম্বারটা পিন করে দিই, ঠিক আছে? তোমরা অনেকেই তারপরে বলো দিদিভাই কিভাবে যোগাযোগ করব। আরও একটা কথা, তোমরা অনেকেই বলো ফোন কেন যাচ্ছে না। আমি ফোনে কারোর সাথে কথা বলি না, তোমরা হোয়াটসঅ্যাপ করবে, দরকার হলে আমি তোমাদের ফোন করে নেবো। দেখো যদি ফোন করতেই থাকো তোমরা, আর আমি যদি তোমাদের সাথে কথা বলতেই থাকি, তাহলে আমার সারাদিনে এত মানুষ হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে অসুবিধার জন্য যোগাযোগ করো, আমি তো খাওয়া দাওয়াই করতে পারবো না। একটু বোঝো, তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আচ্ছা প্রথমে আমাদের মাম্পু দে কমেন্ট করে, তারপরে কমেন্ট করে হচ্ছে মৌমিতা দাস, তারপরে মাহি রয়, নেহা মাইতি, শুভঙ্কর ঘোড়ই, পিঙ্কি দেবনাথ। তারপর পিঙ্কি দেবনাথ দুটো কমেন্ট করে, বলে দিদি তোমার শরীর কেমন আছে জানিও। আমার শরীর ভালো আছে, তোমার উত্তরটা পেলাম না দিদি, এই তো বলে দিলাম। আচ্ছা অরিত্র বসাক, তারপরে হ্যাঁ টুকু সাওয়ারওয়াল কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো প্যান্থার গেমিং ওয়াইটি, তারপর পার্থ রয়, স্টুডিওতে খুবই সুন্দর সাজিয়েছো আর ঘটনাটাও খুব ভালো লাগলো। বাহ, শুনে খুব আমারও ভালো লাগলো। সুপর্ণা দিদিভাই, তারপরে মৌ রয়, টুম্পা বিশ্বাস, তারপরে রূপা দে, তারপরে মাহি রয়, তারপরে মোনালিসা সিংহ। আচ্ছা তারপরে কাবেরী দত্ত বাংলাদেশ থেকে কমেন্ট করেছো, তারপর বনানী কর্মকার দিদিভাই, তারপরে নেহা মাইতি। আচ্ছা বনানী দিদিভাই কালকে হোয়াটসঅ্যাপে যেগুলো বলেছি তুমি সেরকম কাজটা করছো তো? আচ্ছা তারপরে মোনালিসা সিংহ, তারপরে পিঙ্কি সাহা, তারপরে অভিরূপ সর্দার, তারপরে রাজীব জাসওয়াল। আচ্ছা সুদীপ্ত ব্যানার্জি, ভাস্কর অধিকারী ভাই, স্বপ্না বাজাল দিদি ভাই, সৌমিক সরকার। আচ্ছা তারপরে সন্তুর দুনিয়া, তারপরে কমেন্ট করেছো সুষুমা বম্বা, না সুস্মিতা আদিত্যা, সরি ভুল বললাম, সুস্মিতা আদিত্যা কমেন্ট করেছো। বোন তোমার নাম্বারটা দিও। আচ্ছা পিন কমেন্ট করা আছে, একটু দেখবে, প্রতি কটা ঘটনা আমি পিন করে দিই। পিন্টু ঘোষ, তারপরে সৌমিক সরকার, প্যান্থার গেমিং ওয়াইটি, ফুলেশ্বরী দিদিভাই কমেন্ট করেছো, হোয়াইট কিং বনু লাভ ইউ টু বনু, তারপরে মৌয়া পাল, তারপরে মিন্টু গায়ন কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো বেবি দাস, বর্ষা সরকার, পিউ মুখার্জি, বর্ষা সরকার, সন্দীপ কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো ইয়র পন্না, তারপরে ঝর্ণা গোস্বামী। আচ্ছা আবারও সন্দীপ কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো সোমা দাস পরিবার থেকে, পায়েল মণ্ডল, টিনা আচারিয়া, রাজা মল্লিক, নৌওয়ান ভাই, পায়েল মণ্ডল, হোয়াইট কিং বনু, পরপর দুটো কমেন্ট, তিনটে কমেন্ট করেছো। তারপরে দীপ কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো গোল্ডি। আচ্ছা তারপর ওয়ার্ক আউট সমীরণ কমেন্ট করেছো, তারপরে শামরিন এই যে হ্যাঁ সামিমা শ্যামরোজ কমেন্ট করেছো, দিদি তুমি কি ভূত ভালোবাসো? আমি ভূতও ভালোবাসি, আমি প্রেতও ভালোবাসি, আমি ভগবানও ভালোবাসি, আর মানুষও ভালোবাসি। আচ্ছা তারপরে বলেছো সীমা দাস মুন্না কমেন্ট করেছো। আচ্ছা দিদি আমি আগে একদিন তোমাকে এসএমএসে করেছিলাম, কিন্তু তোমার ফোনটা খারাপ হয়ে গেছিল, কথা হয়নি তোমার সাথে। আচ্ছা আবার করো। তারপরে মৌ ঘোষ, তারপর রাজীব জাসওয়াল, জয়িতা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো জয় মা তারা, জয় মা তারা।
তারপর তাপসী, তারপরে সুজাতা দাস, বনশ্রী দে, তনিমা ঘোষ, শম্পা মিনি কিচেন, জলি হাজরা, তারপর রত্না সরকার, সামিরা উদ্দিন, প্রদীপ দাস, অমৃতা সরকার, আচ্ছা দিদি ভাই, তারপরে স্বপন রাউত, তারপর কমেন্ট করেছো শিপ্রাদি, আচ্ছা বোন তোমার সাথে আমি দেখা করতে চাই, আমি খুব বিপদের মধ্যে আছি, আচ্ছা নীলিমা সিংহ, তারপরে অরূপ ভট্টাচারিয়া, তারপরে রমা কর্মকার দিদি ভাই, তপতি দাস, জয়মা লিখেছো, জয়মা বড় মায়ের জয়, মা তারা, আচ্ছা টুম্পা মণ্ডল, সোমনাথ ভট্টাচারিয়া, তারপরে চন্দনা গোপে দিদি ভাই, পিয়ালি ভারদ্বাজ, শোভা ডিসুজা, তারপরে কমেন্ট করেছো স্বপ্না বিশ্বাস, তুমি মানুষ রূপে দেবী মাগো, না গো আমি তো তোমাদের মতো মানুষই, তোমরাই আমাকে মা বানাও, বড় মা বলো, তোমরাই আমাকে ভগবানের আশীর্বাদে বসাও, সবই তোমাদের ভালোবাসা, তোমাদের মন থেকে তোমাদের চায়, তোমরা বলো, মানুষের মন থেকে চাইলেই তো মানুষ মানুষকে বলে, কিন্তু আমি তোমাদের মতো মানুষই। উত্তম দাস বলেছো দিদি আপনার চ্যানেলটা ভালো লাগে, কিন্তু কাউকে এনে সাক্ষাৎকার দিয়ে ভিডিও করলে ভালো হতো। দেখো ভাই একটা কথা বলি উত্তম, অনেকেই আসতে চায়, আমি তো নিজে থেকে উঠেছি, কখনো কাউকে নিয়ে এসে আমি আজ এতদূর আসিনি, শুধু তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে এতদূর এসছি। অনেকেই আসতে চায় কিন্তু আমি কাউকে আনি না, কারণ কি বলতো, সত্যি কথা বলতে আমার মনে হয় আমি একা যতটা নিজেকে নিয়ে চলতে পারবো, কাউকে আনলে হয়তো অনেকের ভালো লাগবে না, কারণ অনেকেই আমাকে ঘটনা শেয়ার করতো, সেই ঘটনাগুলো অনেকে বলতো দিদি ভাই তুমি মানে রেকর্ডিং ভয়েস কেন দাও না, আমি সেগুলোও দিয়েছি, পছন্দ করে না, সবাই বলে দিদি ভাই তোমার মুখে ঘটনা শুনতে ভালো লাগে। এবার ধরো আমি কাউকে আনবো, এবার হট করে হয়তো কেউ কমেন্ট করলো দিদি ভাই ভালো লাগছে না, তুমি ঘটনা বলো, আমরা কাউকে দেখতে চাই না, এরকম কমেন্ট আমার আছে, তার জন্য আমি কাউকে আনি না, কারণ সেই মানুষটা যখন এসে তার কমেন্টটা পড়বে তখন তার কতটা খারাপ লাগবে বলো তো। আমার চ্যানেল গ্রো করার জন্য আমি কাউকে ছোট করতে পারবো না। আচ্ছা আব্দুল হক ভাই কমেন্ট করেছো, শিলা চ্যাটার্জি তোমার কথা বলা ভালো লাগছে, সত্যি ঘটনাটা বলো, আমি তোমার রোজ ঘটনা শুনি। আচ্ছা টিয়া ভাদুরী বলেছো লাভ ইউ টু বনু। তারপরে আমাদের সিদ্ধার্থ পুরো কায়স্থ, আচ্ছা তারপরে এসদেব রয়, পাপ্পু দিয়ে, আচ্ছা কৌশিকী ঘোষ, খুব ভালো বোন, আচ্ছা তারপরে আমাদের বাপলি মল্লিক বনু কমেন্ট করেছো, পারমিতা সাহা, তারপর মিলি চক্রবর্তী, পরপর আমাকে 3টে কমেন্ট করেছো, বাট তোমার কন্ট্যাক্ট কোথায় পাবো? আমার কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে ঘটনার মধ্যে, আজকেও দিয়ে দেবো, যদি দেখে থাকো দেখবে পিন কমেন্ট করা থাকবে কমেন্ট বক্সে। ওকে আজকের মতো আসবো, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল, গুড নাইট, টাটা।